আমাদের রাজ্যেও তৃণমূলের এত দুর্নীতি, তার অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ, মানুষ তো একটা বিকল্প খুঁজছে, অবশ্যই তৃণমূল বিক্ষুব্ধ যারা মানুষ রয়েছেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা বিজেপিকে বেছে নিচ্ছে। তাহলে অন্যদিকে তো বিজেপিরও এত দুর্নীতির বিষয় সামনে আছে, তাহলে মানুষ যাবে কোথায়? বামেরাও যে সেইভাবে ভরসার জায়গা তৈরি করতে পারছে সেটাও দেখা যাচ্ছে যে বামেদেরও ফিরতে সময় লাগবে। এখনও রাজনৈতিক মহল বলছে যে বামেদের ফিরতে এখনও সময় আছে, এমনকি লোকসভাতেও তাদের অবস্থা নড়বড়ে, এমনটাও দাবি করছে অনেকে। যারা দাবি করছেন তারা ব্যাখ্যাটা দিতে পারবেন, আমি তো দাবি করছি না। আমরা বিশ্বাস করছি যে বামপন্থীরা এবং কেবলমাত্র বামপন্থীরাই কিন্তু বিজেপি আর তৃণমূলের যে দুর্নীতি তার যে সঙ্গে যে যোগসাজশটা আছে সেটা কিন্তু বারবার ধরিয়ে দিচ্ছে। বিজেপি ছাড়া তৃণমূল দুর্নীতি করতে পারতো না, নরেন্দ্র মোদী না থাকলে অভিষেক ব্যানার্জি ঘুরে বেড়াতে পারতেন না, খুব পরিষ্কার কথা। এবং আপনি প্রশ্নগুলো যদি বিজেপিকে করেন, বিজেপি হিন্দু মুসলমান প্রসঙ্গ নিয়ে আসবে। সন্দেশখালীতে বিজেপি কিন্তু জমির লুঠের কথা যতটা নিয়েছে তার থেকে বেশি হিন্দু মুসলিম প্রসঙ্গ নিয়ে এসছে। আপনাদের হাউতেই আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এই হিন্দু মুসলিম প্রসঙ্গ নিয়ে এসছেন। শুভেন্দু অধিকারী যে কজন লুঠেরার কথা উচ্চারণ করেছেন, যাদেরকে উনি নির্বাচনে কোণঠাসা করেছেন, সবাই একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, তাদের কথা বলেছেন। অথচ শিবু হাজরা, উত্তম সর্দার, এদের কথা কিন্তু বলেননি। অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম অনুব্রত মণ্ডলের কথা আর কিন্তু বিজেপি বলছে না, মানে অন্তত সর্বোচ্চ স্তরের নেতারা বলছেন না। যাদের বলছে তাদের টার্গেট বোঝা যাচ্ছে কি। আমার কথা খুব পরিষ্কার, এক্ষেত্রে বামপন্থীরা নেই, শূন্য। টিটকিরে সাংবাদিকরা মারছেন, বামপন্থীরা শূন্য বলেই কিন্তু লুটপাটটা বেশি হচ্ছে। মানুষের পকেট লুট যদি বাঁচাতে চান, মানুষ যদি নিজের অস্তিত্ব আগামী দিন রাখতে চান, যদি সংবিধান অপরিবর্তিত রাখতে চান, নিজেদের অধিকার যদি আবার যদি ভোট দিতে বাড়িতে যেতে চান, তাহলে বামপন্থীদের জেতাতে হবে। যতদিন বামপন্থীরা সংসদে ছিলেন, মোহাম্মদ সেলিম, যাকে পার্টিকুলারলি টার্গেট করছে বিজেপি, যাকে কেন টার্গেট করছে? মূল টার্গেট করেছে কারণ নির্বাচনী বন্ডনি তিনি প্রথম পার্লামেন্টে তুলেছিলেন। তিনি প্রথম চিটফান্ড দুর্নীতি নিয়ে তৃণমূলের যে অবস্থান এবং তার সঙ্গে বিজেপির যে যোগসাজশ সেটা নিয়ে পার্লামেন্টে তুলেছিলেন। বামপন্থীরা শূন্য, সিট নেই এখানে, বামপন্থীদের একজন এমপি নেই পশ্চিমবাংলা থেকে। ক্ষতি যেটা হয়েছে পশ্চিমবাংলার মানুষের হয়েছে। একটা বিষয় আপনি বললেন যে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা, কিন্তু সত্যিই দুর্নীতিবাজ যারা সমাজের এই যারা মানুষ যারা দুর্নীতি করে বেড়ায়, যারা মানুষকে সন্ত্রস্ত করে, সন্ত্রাসবাদ, তাদের কি কোনো জাতপাত সত্যিই কোনো তারা বিশেষ গোষ্ঠীভুক্ত জাতপাত দিয়ে তাদের হয় না তো? আমরা তো তাই বলছি, হয় না তো। নাথুরাম গডসের সমর্থক যারা, তারা শাহজাহানের বিরুদ্ধে যদি কথা বলে, বোঝা যায় তাদের উদ্দেশ্যটা কী। নাথুরামের পক্ষে তো কথা বলছে, নাথুরামের পক্ষে তো বিজেপি কথা বলে, নাথুরামের বিরুদ্ধে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেননি। ওনাকে ভেবে দেখতে হবে। উনি বলেছেন গডসে আর গান্ধীর মধ্যে কাকে উনি বাঁচবেন সেটা ভেবে দেখতে হবে। উনি কিন্তু একবারও বলতে পারলেন না যে গডসে আমাদের শত্রু, জাতির শত্রু, জাতির সবচেয়ে বড় সব ঘাতক, বলতে পারেননি। আমি খুব স্পষ্টভাবে বলছি যে ইন্দিরা গান্ধীকে খুন করেছিল কিন্তু যারা, তারা মুসলিম নয়। রাজীব গান্ধীকে যারা খুন করেছিল তারা মুসলিম নয়। গান্ধীকে যারা খুন করেছিল তারা কেউ মুসলিম ছিল না। একটা সম্প্রদায়কে দেগে দেওয়া হচ্ছে। সত্যি সম্প্রদায়ের কোনো পরিচয় হয় না। যারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতিগ্রস্ত, যারা দাঙ্গাবাজ তারা দাঙ্গাবাজ, যারা মাফিয়া তারা মাফিয়া। এটাই বিজেপি চেষ্টা করেছে চিহ্নিত করতে। অথচ ইতিহাস সাক্ষী, আমি এখানে আপনাদের সামনে মানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, একজন ইতিহাসের ছাত্র হিসেবে, সাংবাদিক হিসেবে নির্দিষ্টভাবে বলে যাচ্ছি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে সমর্থন করেছে, whether you like it or not। এই ফ্যাক্টকে আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না, পশ্চিমবাংলায় বিশেষ করে। নইলে কিন্তু একটা ধর্মীয়, এখানেও একটা ধর্মীয় সংখ্যালঘুদের মুসলিম গোষ্ঠীর কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে যেত, একদম পরিষ্কার। এখানটায় দাঁড়িয়ে কিন্তু আমার খুব স্পষ্ট কথা সেটা হচ্ছে যে এই বিষয়টা অগ্রাহ্য করে সাম্প্রদায়িক রাজনীতিকে মূল রাজনীতির স্রোতে নিয়ে আসার যে দায়, সে দায় ভারতবর্ষের বৃহত্তম সংবাদ মাধ্যমেরও আছে। তৃণমূলের বিরুদ্ধেও তো মুসলিম তোষণের অভিযোগ ওঠে, তৃণমূলকে কি ধর্মনিরপেক্ষ বলা যায়? দেখুন, আমরা তো বলছি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে বেশি টাকা খরচা করেছেন, মন্দিরে উনি বেশি টাকা খরচা করেছেন গর্বের সঙ্গে বলেন। এখানে আরএসএসের স্কুল বেশি হয়েছে, তোষণ উনি এখানেও করছেন। তোষণের রাজনীতি কিন্তু এটা, সাম্প্রদায়িক রাজনীতিকে উনি তোষণ করছেন। আপনি দেখবেন একজন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক
আমাদেরই পল সায়েন্সের অধ্যাপক, তিনি আসেন এতে বিশেষজ্ঞ হয়ে। তাঁর যে বইটা বেরিয়েছিল 2021 সালের নির্বাচনের পরে, সেখানে তিনি স্পষ্ট বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরম হিন্দুত্ব দিয়ে বিজেপিকে মোকাবিলা করেছেন। সেটা দীর্ঘদিন চলবে না। ভুলভাল সংস্কৃত মন্ত্র বলে বিজেপি, উনি কত বড় হিন্দু, বিজেপির থেকে বড় হিন্দু সেটা প্রমাণ করতে গিয়েছিলেন, এবং মুসলিমদেরকে NRC এর ভয় দেখিয়েছিলেন। যে ভয়টা এখন মুসলিমরা পাচ্ছে না, কারণ তারা পরিষ্কার বলছে আমরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক, আমাদের আধার কার্ড ভোটার কার্ড, CA আমাদের কী করবে। আমরাও বলছি তাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই 2021 নির্বাচন উতরে গিয়েছিলেন CA NRCর চক্করে ফেলে, এবং এখনও উনি কিন্তু এটাই করতে চাইছেন। মুসলিমদেরকে তোষণ বলতে যেটা বোঝানো হচ্ছে, এদেরকে একটা ভাতা দিয়ে, কিন্তু সত্যি কি মুসলিমদের তোষণ করা হচ্ছে? কজন মুসলিম পুরুষকে সঠিকভাবে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে? চাকরি তো ছেড়ে দিই, কারণ সেই লুটপাটের বিষয়। যেখানে আমি আরেকটা প্রশ্ন তুলতে চাইছি, এই যে ভাতা দেওয়া হয় পুজোতে, ঈদে ভাতা দেওয়া হয়েছে, তোষণের কথাবার্তা যদি বলেন, সেখানে বিভাজনের রাজনীতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমরা বলছি ধর্মের জন্য, কোনো ধর্মের জন্যই রাষ্ট্র পয়সা খরচা করবে না। কেন খরচা করবে? ধর্মের জন্য ধার্মিক মানুষের পয়সা খরচা করবেন, তাদের উৎসবের জন্য সবাই মিলে চাঁদা তুলে খরচ হবে, অসুবিধা কিছু নেই। ঈদের জন্য আমার চাঁদা দিতে অসুবিধা নেই, দুর্গাপুজোর তো চাঁদা দিই, আমাদের ঈদের জন্য চাঁদা দিতে অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে রাষ্ট্র কেন খরচ করবে? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেটা স্বভাব পায় না। হ্যাঁ, এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে কিন্তু সমস্ত ধর্মের মানুষ যেমন থাকবেন, আমার মতো নাস্তিকেরাও থাকবেন, আমরা সমান অধিকার নিয়েই থাকবো। ঠিক আছে, এই সহিষ্ণুতাটা রাষ্ট্রের থাকবে, সেটা কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। তৃণমূল নষ্ট করছে, বিজেপিও নষ্ট করছে। সুতরাং দায় এদের নিতে হবে। আগামী দিন মানুষের পকেট লুট আটকাবার জন্য মানুষকে বামপন্থীদের বেছে নিতে হবে, কিছু করার নেই, এটা ইতিহাসের দায়। বামপন্থীরা শূন্য, মানুষ ভালো নেই। বামপন্থীদের টিটকিরি দেওয়ার আগে মানুষ নিজেরা কিন্তু এখন ভাবছেন যে আপনাদের ফিরতে হবে, আমাদেরকে রাস্তাঘাটে বলছে আপনাদের ফিরতে হবে, এই কারণে ফিরতে হবে যে আমরা তো ভালো নেই, ফিরছে ওরা মানুষ ভালো নেই বলেই আমাদের ফিরতে হবে। ভালো না থাকা মানুষই আমাদেরকে ভোট দেবেন। যে ভোট ওরা লুট করতে চাইবে, যে ভোট ওরা বাইনারি তত্ত্বের মাধ্যমে দাঁড় করাতে চাইছে, সেটা কিন্তু টিকবে না। এবার টিকবে না। আমার মানুষ কিন্তু জোট বাড়ছেন। চয়নবাবু, আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে বসে রয়েছি, আপনিও যাদবপুর লোকসভার একজন বাসিন্দা। বারবার আমরা জানি যে যাদবপুর CPM-এর একটা শক্ত ঘাঁটি। এখান থেকে সৃজন ভট্টাচার্য, তাকে CPM-এর প্রার্থী করা হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার বিরোধীরা তুলছেন, বিজেপি মানে CPM-এর বিরোধী আমরা যদি বলি, যারা বিজেপি তৃণমূল, তারা যদি তুলছে যেটা সুজন চক্রবর্তী, তিনি কেন দাঁড়ালেন না? কারণ এখানে সুজন চক্রবর্তীর জেতার বেশি সম্ভাবনা ছিল, এবং যেহেতু তিনি এখানকারই লোক, এই দিকের লোক, এবং ওখানে মানুষের জনভিত্তিটা বেশি রয়েছে, তার দিকে রয়েছে, সুজন চক্রবর্তীর ফরে রয়েছে। তো এখান থেকে কেন দাঁড়ালো না? দমদমে কেন গেলেন ভোট কাটতে? দেখুন, পরিষ্কার কথা, আমি সুজনদার নাম ডিক্লেয়ার হওয়ার আগে বা পরে 3 দিন বা 4 দিনের মাধ্যমে দমদমে গিয়েছিলাম। দমদমে সেখানকার সাধারণ মানুষ আমাকে বলছেন যে অনেক দিন বাদে একটা শক্ত বামপন্থী প্রার্থী পেলাম আমরা। যারা বলেছেন তারা কিন্তু সাধারণ মানুষ, তারা কোনো কমিটেড ভোটার নন। তারা বলেছেন যে একদম এই ভাষাটা তারা বলেছেন, ঠিক বলেছে কি ভুল বলেছেন তারা বলতে পারবেন। উনি বলেছেন অসীম দাশগুপ্তর পরে একজন সত্যি শক্ত ক্যান্ডিডেট, বলার মতো ক্যান্ডিডেট তোমরা দিলে, এরা বলেছে। সুজন চক্রবর্তী একটা আন্দোলনের মুখ, আমাদের পশ্চিমবাংলার পরিষদীয় দলনেতা ছিলেন। সুজন চক্রবর্তী আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। সুজনদা ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতা। সুজনদা যাদবপুরে, অবশ্যই যাদবপুরে সাংসদ ছিলেন, তিনি যাদবপুরে বিধায়ক ছিলেন তিনি। সুজনদা যেখানে দাঁড়াবেন সেটাই সুজনদার জায়গা। এইটা যারা উল্টো দিকের লোক তারা আমার থেকে ভালো জানে। এই কারণে সুজনদাকে নিয়ে আলোচনাটা তাদের বেশি করতে হচ্ছে। কারণ যার কথা বলা হচ্ছে, আমরা যাদের এবার দাঁড় করিয়েছি, সৃজন যাদবপুরেরই ছেলে। সৃজনের বাড়ি যাদবপুরে, সৃজন বেড়ে ওঠা যাদবপুরে। এমন নয় যে সৃজন আমার মানে বা ছোটো, আমাকে দাদা বলে, কিন্তু আমার সন্তান তুল্য। ওর মা আমাদের সিনিয়র ছিলেন, অল্প সিনিয়র ছিলেন। অত বড় গবেষিকা আমরা খুব বিদুষী মহিলা খুব কম দেখেছি, অথচ আদ্যন্ত বামপন্থী। সৃজনের বাবা আমার দাদার মতো ডক্টর অরিন্দম ভট্টাচার্য, তিনি গরিব মানুষের ভগবান ছিলেন। তো সৃজনের বাবা এখনও আন্দোলনের সঙ্গে যুক্ত, চিকিৎসক আন্দোলনের সঙ্গে যুক্ত। মানুষকে এগুলো সস্তায় পরিষেবা দেওয়া যায়, চিকিৎসা পরিষেবা, ওই মুভমেন্টের মুখ। সৃজনরা পারিবারিকভাবে যাদবপুরের আন্দোলনের সঙ্গে যুক্ত। সৃজনের পরিবার উদ্বাস্তু আন্দোলনের মুখ। সৃজন নিজে রাজ্য ছাত্র আন্দোলনের একজন নেতা।
সেক্ষেত্রে সৃজনের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কতটা সেটা ওরা বুঝতে পারছে বলেই ধরনের প্রশ্ন তুলছে। আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের পার্টি কাকে প্রার্থী করবে সেটা আমরা অন্যদের পরামর্শ নেব না, অন্যদের পরামর্শ দেবো না। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে কি, সুজনদাকে অভিজ্ঞতার জন্য সুজনদার যে কোনো নির্বাচনী কেন্দ্রেই সুজনদার পক্ষে কাজ করা খুব সহজ, খুব সহজ। সুজনদা সংসদীয় রাজনীতি জলের মতো জানেন। সুজনদা গণতান্ত্রিক আন্দোলন কীভাবে পরিচালনা করতে সুজনদা জানেন। আর দেখুন, আমরা এই মুহূর্তে কমরেড মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কাজ করছি, এটা আমাদের বিরাট সুযোগ, কাজ শেখার সুযোগ। সাম্প্রদায়িক আন্দোলনের বিরুদ্ধে আমাদের মোহাম্মদ সেলিম সারা ভারত জুড়ে একটা মুখ, সারা ভারত জুড়ে একটা মুখ। অত বড় অসাম্প্রদায়িক নেতা কমিউনিস্ট পার্টিতে ছেড়ে দিন, সারা ভারতবর্ষের প্রেক্ষিতেও এরকম অসাম্প্রদায়িক মুখ দেখা যায় না, যিনি একই সঙ্গে রামকৃষ্ণ কথামৃত মুখস্থ বলতে পারেন, আবার যে সৈয়দ সাইদুল্লাহর রচনাগুলো মুখস্থ বলতে পারেন, এবং যে কোনো বিষয়ে আপনি কথা বলে দেখবেন সেলিমদার মতো উনি মানুষ হন। এবং উনি তো এখন সংগঠনে কতটা জোর এনেছেন যে দেখতেই পাচ্ছেন। উনি মানে ষাটোর্ধ একজন মানুষ, সোশ্যাল মিডিয়া দেখেন বাংলার, মানে আমাদের পশ্চিমবাংলার বামফ্রন্টের সিপিআইএমের, এই নিজে আমরা কাজ করি ওনার নেতৃত্বে। আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে ওনাকেও সংসদের দরকার, কারণ এই নির্বাচনী বন্ড প্রমাণ করেছে উনি কতটা সঠিক জায়গায় ছিলেন, কতটা সঠিক জায়গায় ছিলেন। নির্দিষ্টভাবে এটাই বলবার আমার কাছে যে সিপিআইএমের পক্ষে কমরেড মোহাম্মদ সেলিম আমাদের একটা বড় অ্যাসেট, বড় একটা অ্যাসেট। সুজনদা যেমন বড় অ্যাসেট, আমাদের মোহাম্মদ সেলিম বড় অ্যাসেট, এবং পরবর্তী প্রজন্মের বড় অ্যাসেট হচ্ছে সৃজন। সবাইকে আমাদের চাই। আমরা যথেষ্ট সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছি, সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছি। আরও একটা প্রশ্ন কিন্তু বিরোধীরা সিপিএমের দিকে তুলছে যে প্রবীণরা কোথায় গেল? এত তরুণ নবীন সিপিএমের বিভিন্ন লোকসভায় তাদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে, সৃজন, সায়ন, সব্যসাচী চ্যাটার্জি, এদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে, দীপশিতা ধর, প্রবীণরা কোথায় গেল? এই হচ্ছে কথা। যখন প্রবীণরা নামেন, প্রবীণদের অভিজ্ঞতা দাঁড় করানো, তখন বলে প্রবীণরা কেন, নবীনরা কোথায়, নতুন মুখ কোথায়? আর যখন নতুন মুখ আসে তখন বলে প্রবীণরা কোথায়। যেটা সৃজনরা বলেছিল মীনাক্ষীর ব্রিগেড, মানে ইনসাফ ব্রিগেডে, সেটাই আমরা তুলে ধরছি। আগে বাপ সে লড়নে সে পহলে বেটে কেউ হাত থেকে দেখা, ওরা সৃজনরা বলেছিল। আমরা বলছি আমাদের পার্টিতে যারা ভবিষ্যতে দায়িত্বটা নেবে, আমরা জনগণকে তাদের সামনে চিনিয়ে দিতে চাইছি যে এরা আপনাদের ভরসা, এদের ভরসা করুন। আমরা তো রয়েছি, আমরা রয়েছি। সৃজনের যা অভিজ্ঞতা, সৃজনের যেভাবে রাজনীতি পরিচালনা করার অভিজ্ঞতা আছে, সেটা সবার থাকে না, সবার সে সুযোগ। দীপশিতা তো ছেড়েই দিন, দীপশিতা আক্রান্ত হয়েছে বারবার, আজও আক্রান্ত হয়। দীপশিতা, সৃজন, এরা তো আগামী দিনের মুখ। সবচেয়ে বড় কথা যেটা, সেটা যেমন গতকাল যার নাম অ্যানাউন্স হলো, আমাদের আরামবাগের প্রার্থী, হ্যাঁ, তার রাজনৈতিক পরিবারের ছেলে। দীপশিতা রাজনৈতিক পরিবারের মেয়ে, সৃজন রাজনৈতিক পরিবারের ছেলে। এরা অভিজ্ঞতা শুধু নয়, নিজেদের তৈরি করেছে ওইভাবে। এরা এদের মর্যাদা পাবে না? মানুষের কথা বলতে সংসদে যাবে না? এরা যাবে তো। আপনি পরিষ্কার, আমি প্রশ্ন তুলছি, যার মুখ, যার কথাবার্তা আমি এফএম খুললেই শুনছি এখন, তার তো বয়স কম নয়। আমরা যদি প্রশ্ন করি যে সুব্রত বক্সী নেই কেন, তিনি কেন? নাম নিতে সমস্যা নেই, কারণ না, আমি তাকে গুরুত্ব দেওয়া হবে, কারণই নাম নিচ্ছি না। ডায়মন্ড হারবারের সাংসদ, শতাব্দীর ইতিহাসে এত কম বয়সে এত বেশি দুর্নীতি কেউ করেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া। এত কম বয়সে এত বেশি দুর্নীতি কেউ করেনি। শুনে রাখুন, বারবার যে কথাটা বলছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে আছেন তো নরেন্দ্র মোদীর জন্য। হ্যাঁ, উনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছেন গোছাবার জন্য। ডায়মন্ড হারবারে উনি বলছেন 4 লাখ ভোটে জিতবেন। কার ভরসায় জিতবেন সেটা আমরা জানি, ফলতার সেই মানুষটার নাম আমরা জানি। হ্যাঁ, শাহজাহান একদিকে ছিলেন, ওদিকে শাহজাহানের একজন কাউন্টার পার্ট ফলতায় আছেন, তাকেও আমরা জানি। এরা এই ভরসায় লড়ছেন। পুরনো মুখ তো এবার তো দাঁড় করেনি, তৃণমূলও দাঁড় করায়নি, পুরনো মুখ তো দাঁড় করে না। সৌগত রায় দাঁড়িয়েছেন, কী কারণে দাঁড়িয়েছেন, কেন, কী ইকুয়েশনে দাঁড়িয়েছেন, সেটা খোঁজ নিন, মানুষ বলে দেবে। এবং তাদের এখন ইমেজ কোন জায়গাটায়, অদ্ভুত ব্যাপার। তাপস রায় বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দালাল, তাপস রায় বিজেপির টিকিটে দাঁড়ালেন। এই হিসেব, এই ইকুয়েশন আমরা বুঝে যাই। তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন। আপনারা ভেবে দেখুন, আমরা কিচ্ছু বলছি না। আমরা উদাহরণ তৈরি করলাম, আমরা উদাহরণ তৈরি করছি, বামপন্থীরা উদাহরণ তৈরি করছে। এই যে নির্বাচনী বন্ডে আপনি প্রশ্নই তুলতেন না, সিপিআইএম মামলাটা করেছেন। আমি সেই পার্টির প্রতিনিধি, আমি গর্বিত, এবং আমার এক্ষেত্রে স্বীকার করতে টাকাও নেয়নি। এবং তা সত্ত্বেও
বারবার হেকেল করার চেষ্টা হয়েছে। এই যে ইনকাম ট্যাক্সের যে বহু পুরনো একটা মামলা, তার এগেনস্টে একটা চিঠি ধরানো হলো। যাই হোক, আমরা কোর্টে সেটা বুঝে নেব, মানুষও বুঝে নেবেন। আশা রাখছি এবার বামপন্থীদের রেজাল্ট ভালো হবে।